এ পর্যায়ে একটু যুক্ত করে নেব মিজানুর রহমান খান, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধাকে। মিজানুর রহমান খান, আজ বিজয় দিবসের প্রাক্কালে আপনাকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আমরা এখানে যে আলোচনাটা করছিলাম, আলোচনার এক পর্যায়ে হাসনাত কাইয়ুম বলছিলেন যে ৭১-এর যুদ্ধ জয়ের পরে আমরা ৭২-৭৩ সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সাউন্ডটা কম হচ্ছে, পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই পরিস্থিতি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি। ৭১-এর যুদ্ধ জয়ের পরে ৭২ এবং ৭৩-এর বিজয় দিবসে এক ধরনের হতাশা ছিল, এবং যেই হতাশার এবং এটার একটা বিরোধিতার কারণে দেখা গেছে যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা যুদ্ধে গিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষা আজকে ৫৪ বছর পরেও আমরা যে পরের প্রজন্ম, আমাদেরকে সেই একই আকাঙ্ক্ষায় আবার লড়াই করতে হচ্ছে। ২৪-এর গণ অভ্যুত্থানে একই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের রাস্তায় যেতে হচ্ছে। আপনি আসলে এইটা কি দেখেন, কিভাবে দেখেন? এই ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাধীনতার পর আমি গত ২৩ তারিখেও আমি কথাটা বলেছিলাম যে স্বাধীনতার পর যে গভর্নমেন্ট আসলো তারা মনে করলো যে মুক্তিযোদ্ধাদের আর কোনো প্রয়োজন নাই, তাদের কোনো তালিকা করার প্রয়োজন নাই, তাদের কোনো সম্মান দেওয়ার প্রয়োজন নাই, কোনো কিছু করা হয় নাই। এবং এটা আমরা আপনার যে কথাটা বলছেন যে ৫৪ বছর পরে, ৫৪ বছর পরে মুক্তিযুদ্ধের মানে চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করার জন্য কোনো আন্দোলন তো মনে হয় না এরকম হলো। ইভেন ২৪-এর আন্দোলনেও মুক্তিযোদ্ধাদের স্বার্থ নিয়ে কোনো আন্দোলন হয়েছে আমি মনে করি না। কিন্তু এই সরকার যতগুলো পদক্ষেপ নিয়েছে, এটা যদি কন্টিনিউ করে ভুয়া মুক্ত মুক্তিযোদ্ধার তালিকা, আমি খুব খুশি হব। কিন্তু আমি সেটা দেখে যেতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ আমার অনেক মুক্তিযোদ্ধা ভাইরা চলে যাচ্ছেন। ইভেন আমরা খেতাবপ্রাপ্ত ১২৩ জনের মতো ছিলাম, তার মধ্যে এখন আমরা সিভিলিয়ান বেঁচে আছে ১০ জনের মতো। তো এই তালিকার যে সুফলটা, ভুয়া মুক্তিযোদ্ধা মুক্ত যে মুক্তিযোদ্ধার তালিকা, এটা আমরা দেখে যেতে পারবো কিনা, দেখে যেতে পারলে খুব ভালো লাগবে আমাদের। শুধু তালিকা না, মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা, আমাদের এখানে যে সালাম ভাই আছেন, উনি একজন বেশ নাম করা মুক্তিযোদ্ধা। আমি শুধু উনি মুক্তিযোদ্ধা না, অনেক গুণে গুণান্বিত উনি, কিন্তু উনি বা কি পেলেন বলেন? একজন মুক্তিযোদ্ধা হিসেবে উনি কি পেয়েছেন, আমি কি পেয়েছি? আপনারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে দেখেন। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হলো শুধু মুক্তিযোদ্ধারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বলে না। যারা বাংলাদেশের ভিতরে ছিল, যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল, তাদেরও কিন্তু একটা করে ইতিহাস আছে। তো আপনারা ৭১ টিভির এই যে আয়োজন, এটাকে আমি স্বাগত জানাই। আপনারা সত্যিকারে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করতে চান, তাহলে আপনারা মুক্তিযোদ্ধাকেও নেবেন, অমুক্তিযোদ্ধা যারা বয়বৃদ্ধ, তারা কিছুদিন পরে হয়তো থাকবেন না, আমরা কিছুদিন পরে থাকবো না। এটা একজন সচেতন নাগরিক হিসেবে, আর আপনি যেভাবে বললেন যে ৫৪ বছরেও মুক্তিযুদ্ধের তেমন স্বীকৃতি হয় নাই, একজাক্টলি কোনো স্বীকৃতি হয় নাই। তো এখন আপনারা যদি, আমাদের তো আর বয়স নাই, আমাদের মুভ করারও তেমন নাই, সুযোগ নেই, আপনারা যদি এগুলো করেন আমরা খুশি হব আপনাদের উপরে। জি, মিজানুর রহমান খান, মানে আপনারা যে সাম্য, মানবিক মর্যাদা এবং একটা সামাজিক ন্যায় বিচারের জন্য আপনারা লড়াইয়ে গেলেন, যুদ্ধে গেলেন, জীবন বাজি রাখলেন, মানে সেই মানে সেটা প্রতিষ্ঠা হলো না কেন ৫৪ বছরেও? এটাই আপনাকে আমি বললাম যে স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধার কোনো প্রতিনিধি যদি সরকার রাখা হতো, সেক্ষেত্রে হয়তো বা মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেগুলো বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধ প্রতিনিধিরা কাজ করতেন। আচ্ছা, আপনি খোঁজ করে দেখেন, জি, এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর যে সরকার গঠিত হলো, সেখানে মুক্তিযুদ্ধের কোনো মুখপাত্র এই সরকারে থাকলো না। আপনারা প্রায়শই অভিযোগ করেন
যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা ভর্তি হয়ে গেছে। এটা যদি আপনার মুক্তিযুদ্ধের পরে সরকারে কোনো মুক্তিযোদ্ধা প্রতিনিধি থাকতো, হয়তো বা এই ধরনের কিছু হতো না। আর সেই সরকার সময় তো কম পায় নাই, এই সময়ের মধ্যে তারা একটা তালিকা করে যেতে পারতেন, যেটা আমরা জানি যে মরহুম সৈয়দ তাজউদ্দিন আহমেদ একটা চিন্তা করেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা প্রাইড ফোর্স করবেন। এই কাজটা যদি করা যেত, সেক্ষেত্রে এত ভুয়া ঢোকার কোনো সুযোগ ছিল জি না। জি, তাহলে মানে অন্যরকম হতে পারতো। অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান খান বীর প্রতীক, অনেক রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার একটু মন্তব্য আশা করছি এই প্রসঙ্গে, একটা ছোট্ট মন্তব্য। আমি শুনতে পাচ্ছি না। জি, আমি আপনাকে থ্যাংক ইউ। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। জি, আমি যেটা মনে করি যে আহ, মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব সরকারে থাকা মানে এরকম না যে আসলে মুক্তিযোদ্ধা একজন ওইখানে থাকা। আমি মনে করি যে সরকারের থাকা মানে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করার জন্য সরকারে এই আদর্শটাকে ধারণ করেন এবং সেই পথে সরকার চলবে। তার জন্য আসলে যে রাষ্ট্র পরিচালনার যে লক্ষ্য উদ্দেশ্য এবং তার সাথে সঙ্গতিপূর্ণ কাঠামো তৈরি করা, ৭২ সালে আমরা এটা করতে ব্যর্থ হয়েছিলাম। জি, ৭২ সালে বাংলাদেশের রাষ্ট্র কোন পথে চলবে, কাদের হাতে কি ক্ষমতা থাকবে, এটা এমনিতে খুব দৃশ্যমান হয় যে মুক্তিযোদ্ধাদেরকে একদমই ক্ষমতার বাইরে ফেলে দেওয়া হলো। এটা দিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে আসলে ক্ষমতাটা আসার কোনো আইনগত কিংবা সাংবিধানিক ভিত্তি তৈরি হইল না। জি, এবং হইল না বলে পরবর্তীতে মিজান ভাইয়ের বক্তব্যটাকে আমি যদি প্রতীকী অর্থে নেই, তাহলে আমি বুঝি যে ৫৪ বছর ধরে এই মুক্তিযোদ্ধাদেরকে যে ফিজিক্যালি কেবলমাত্র আউটস্টেট করা হলো তা না, ওনাদেরকে ফিজিক্যালি আউটস্টেট করার পাশাপাশি ওনার যে স্বপ্ন, ওনার যে আকাঙ্ক্ষা, সেইটাকে আসলে সরকার পরিচালনার কাঠামো থেকে বাইরে ফেলে দেওয়া হলো। বাইরে ফেলে দেওয়া হলো। এটাকে সান্ত্বনা আকার একটা জায়গায় রাখা হলো জি, যে এইগুলি হচ্ছে বেশ আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে ক্ষমতা দরকার এবং যে কাঠামো দরকার, সেটা হয় কাঠামোটা তার বিপরীত দিকে তৈরি করা হলো। তৈরি করা। এটা আইয়ুব খানের যে কাঠামো ছিল তার আমিরুল চাইতেও আসলে আরো এক কেন্দ্রিক কাঠামো তৈরি করা হলো। তৈরি করা হলো। আমিরুল ইসলাম তো কাজী। এই জন্য আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে আমরা ১০ শতক স্বাধীন আগে হয়েছি ১৯৭১ জি। সালে। ১৯৭১ সালে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে ওই সময় যুদ্ধটা ছিল পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের একটা বৈষম্যমূলক আচরণ, অর্থনৈতিকভাবে আমাদেরকে শোষণ, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে এই কারণে। এবং আমরা তাদের থেকে এই যে অর্থনৈতিক মুক্তি, তারপরে বাক স্বাধীনতার মুক্তি, এই সমস্ত মুক্তিগুলো চেয়েছিলাম বলেই কিন্তু তাদের সঙ্গে আমাদের যুদ্ধটা হয়েছে। আচ্ছা, যুদ্ধের পরেই আমাদের দেশ গঠন কারা করবে, কিভাবে করবে, তখন বাংলাদেশের এই ৭.৫ কোটি মানুষের চাহিদা অনুযায়ী এই ভৌগোলিক অবস্থানের মধ্যে থেকেই কিন্তু আমাদের সেটা করতে হবে। সেইটার প্রেক্ষাপট তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে পারে। আপনি ৭২, ৭৩, ৭৪-এর কথা যদি চিন্তা করেন, আর এখন ২০২৪-২৫-এ এসে ওই চিন্তা করলে তো হবে না। এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। আপনার অর্থনৈতিকভাবে সবাইকে স্বাবলম্বী করে তোলার জন্য যা যা করার দরকার আপনাকে কিন্তু সেই কাজগুলোই করতে হবে। আবার অনেকেই আছে যে আবার আপনি কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না। ১৯৭১ সালে আমাদের এক সাগর রক্তের বিনিময়ে কিন্তু আমরা বাংলাদেশটা স্বাধীন করেছি। কেউ কেউ আবার ওই ৭১টাকে বাদ দিয়ে আমাদের ২৪টাকেই সামনে নিয়ে আসে, এটাও কিন্তু করা যাবে না। তার কারণ হলো ওইটা আমাদের যুদ্ধ হয়েছে একটা গ্রুপের সঙ্গে, মানে একটা দেশের সঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আর এটা করেছি কিন্তু আমাদের উইদিন দ্য কান্ট্রি, আমাদের দেশের মধ্যে, এবং সেটা হয়েছে কি একটা ফ্যাসিজমের বিরুদ্ধে। সেই ফ্যাসিজমকেই কিন্তু আমরা বিতাড়িত করেছি। এবং এখানে এখন আমাদের সবাই মিলে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের এখানে এখন ২০ কোটি মতো মানুষ, এখন ১৮ কোটি না ২০ কোটি, এই ২০ কোটি মানুষকে, ২০ কোটি মেধাকে আপনাকে কিভাবে কাজে লাগানো যায়, এই কাজে লাগানোর উদ্যোগটাই যখন নেবেন, তখন সবার আকাঙ্ক্ষা, যারা এই জুলাই চেতনায় বা জুলাই আন্দোলন করেছে সবাই তো করেছে, এখানে কে বাকি ছিল এক্সেপ্ট আওয়ামী লীগ? আওয়ামী লীগ ছাড়া বাকি যত বাংলাদেশের যত মানুষ ছিল সবাই তো এই আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, এবং আকাঙ্ক্ষাই ছিল একটা
যে আমরা একটা সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো। মানুষকে যে জি। ক্রমাগতভাবে তাদের ভোটের বাইরে রাখা হয়েছে, এটা একটা ছিল বাক স্বাধীনতা। মানুষকে ভালো খাবার দেন কিন্তু কথা বলতে দিলেন না, তখন সে বিদ্রোহ করবে। তারপর আপনি একটা মানুষকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছেন না। এই কাজ করার সুযোগ কয়জন মানুষকে আপনি প্রোভাইড করছেন? সরকারিভাবে তো প্রোভাইড করা যায়, প্রত্যেক মানুষ তার প্রাইভেটলি সে কিন্তু প্রোভাইডেড হয়। আর কোনো মানে সেইটাই হচ্ছে মূল কথা। তা আপনি সেই কাজগুলো করে দেবেন, আপনার কাজগুলো কিন্তু আপনি করছেন কি লুটপাট করে দিচ্ছেন, টাকা পয়সা নিয়ে মানে বাইরে সংকুচিত চলে হয়েছে। যাচ্ছেন, এই কাজগুলোই করেছেন। সেই কারণেই তো মানুষের এত বিদ্রোহ, এত রোষ, মানুষ এই রোষের কারণেই আন্দোলন সংগ্রামটা করেছে আমার জুলাইতে। একটা বিরতি